আড়াল থেকে সম্রাটের আসল রূপ দেখে চমকে গেল শ্রীনিবাসবাবু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি সম্রাটবাবুর অফিসে হাজির হয়ে গেছে কমলা আর শ্রীনিবাস। তখনই শ্রীনিবাস ফোনে কথা বলতে থাকে আর বলে, বারবার করে আপনি দেবদূতের মতন এসে আমাদেরকে বাঁচিয়েছেন, তাই আমি আপনার সাথে দেখা করব বলে বসে আছি। সামন্তবাবু বলছিল আপনি যেভাবে সমস্ত কাজটা করেছেন আপনার কাছে আমরা ঋণী। একটা বার যদি দেখা হতো তাহলে খুব ভালো হতো। সম্রাটবাবু ফোনে কথা বলতে বলতে চলে এসেছে আর বলে, এই তো আমি চলে এসেছি, বলুন কি কথা বলবেন। সম্রাটবাবুকে দেখে কমলা আর শ্রীনিবাস পুরোপুরি চমকে যায়। বুঝতেই পারেনি যে সম্রাটবাবুর এত ক্ষমতা। আর তখনই কমলা বলে, আপনি মানে আপনার সাথেই আমরা কথা বলেছিলাম, আপনি এত বড় মানুষ, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। শ্রীনিবাসও সেই একই কথাই বলতে থাকে আর বলে, সত্যি কথা, আপনি না থাকলে আমাদের স্বাদের জমিটাও হাতছাড়া হয়ে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সারাটা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। সম্রাটবাবু বলেন, না না, এসব কথা একদম বলবেন না। এর মাঝখানেই দেখা যায় সম্রাটের পিএ এসে বলে, স্যার কিছু কর্মচারী আপনার সাথে কথা বলবে বলে কালকে থেকে অপেক্ষা করে রয়েছে, যদি একটাবার কথা বলতেন তাহলে খুব ভালো হতো। সম্রাট বলে, হ্যাঁ আমি যাচ্ছি। এরপর কমলা শ্রীনিবাসকে বলে, একটুখানি অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এরপর সম্রাটের পেছন পেছন কমলা আর শ্রীনিবাস চলে যায়। আর তখনই সম্রাট সেই মানুষগুলোর সাথে কথা বলতে থাকেন আর বলে, এইসব কোনো ব্যাপারই না, আপনাদের যা যা সাহায্য লাগবে আমরা সবটাই করব। সম্রাটবাবু এত বড় মানুষ, এত ভালো মানুষ। এইসব দেখার পরেই শ্রীনিবাস আর কমলার খুব ভালো লাগে আর ভাবে, মেয়ের যদি এনার সাথে বিয়ে হয় খারাপ কিছু হবে বলে তো মনে হয় না। এরপর সম্রাট খাসনবিশ আবারও চলে এসেছে আর তখন অন্যদিকে এমপ্লয়ি চা বিস্কুট দিয়ে যায় কমলা শ্রীনিবাসকে। তখন কথা বলতে থাকে কমলা আর বলে, দেখো বাবা, তুমি যে কত বড় মানুষ সেটা তো আমরা দেখে নিয়েছি, আর আমাদেরকে একটু সময় দিও। ঝিনুকের সিদ্ধান্তটাও তো আমাদেরকে নিতে হবে। তারপর যদি সব ঠিক থাকে তাহলে আর আমরা এই বিয়েটাতে একটুও দেরি করতে চাই না। সম্রাট বলে, আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। জানেন তো আমি আড়ালে থেকেই কাজগুলো করতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিচয়টা যেভাবে আপনারা জেনে যাবেন এটা ভাবতে পারিনি। আসলে আমি কাউকে সাহায্য করলে সেই সাহায্যের প্রতিদানে কিচ্ছু চাই না, চাই তারা যেন ভালো থাকুক। আপনি তো জানেনই আমার কেউই নেই, আমি একা, তাই আমার আর কী বা দরকার, তাই না? কমলা কথাগুলো শুনে খুব খুশি হয়। আর এদিকে শ্রীনিবাস বলে, এত বড় একটা মানুষ আর এত ভালো একটা সম্বন্ধ হাতছাড়া করা কি ঠিক হবে? কিন্তু কমলা কি করবে বুঝতে পারে না। অন্যদিকে ঝিনুক চলে গেছিল কলেজের ক্যান্টিনে বসে বসে কিছু ভিডিও দেখতে থাকে, আবার কখনো বই পড়তে থাকে। দূর থেকে লক্ষ্য রাখতে থাকে রণজয়। এরপরেই রণজয় আসার আগের মুহূর্তেই কানে হেডফোন লাগিয়ে নিয়েছিল ঝিনুক। তখনই রণজয় বলে, আজকে আমাকে নিজের মনের কথাটা ঝিনুককে বলতেই হবে, না হলে হবে না। অনেকটা সময় চলে গেছে, আমি এখনও কোনো কথাই বলে উঠতে পারিনি। রণজয়ের বন্ধুরাও রণজয়কে জোর করতে থাকে। রণজয় এসে বলে, ঝিনুক তোর সাথে আমার কিছু কথা আছে যেগুলো তোকে না বললেই নয়, তাই আমি সেই কথাগুলো তোকে আজকে জানাবো। আমি না তোকে খুব ভালোবাসি। আর তখন ঝিনুকের ফোন চলে আসে। ঝিনুক ফোনে কথা বলতে থাকে তার দিদির সাথে আর বলে, আমি একটু আসছি, আমার দিদি ফোন করেছে। রণজয় তো ভাবে কথাগুলো হয়তো ঝিনুক শুনেছে, কিন্তু রণজয়ের প্রপোজাল ঝিনুক শোনেও নি, তাই কোনো রিপ্লাইও দিতে পারেনি। আর ক্যান্টিনে বসে থাকা কিছু ছেলেপেলে ঝিনুকের ভিডিওটা দেখে ঝিনুককে ভুলভাল মন্তব্য করতে থাকলে রণজয় সেই ছেলেগুলোকে বেধড়ক মারতে শুরু করে। তখন রণজয়ের বন্ধুরা বলে, কিরে ভাই, তোর কি তার কেটে গেল নাকি? রণজয় বলে, ওরা ঝিনুকের সম্পর্কে ভুলভাল কথা বলবে কেন, ওদেরকে আমি উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়ব। এর মাঝখানে ঝিনুকের বাড়িতে সবাই মিলে গোল টেবিল বৈঠক করতে শুরু করে। এরপর ঠাম্মি বলে, কি হয়েছে বলতো, আসল কারণটা ঠিক কী? আজকে আমরা সবাই মিলে একত্র হয়েছি, কারণটাই বা কী? তখনই কমলা শ্রীনিবাস সবাইকে বলবে বলে ঠিক করে। শ্রীনিবাস বলে, মা, আমাদেরকে যে দেবদূতের মতন এসে বাঁচিয়েছে বারবার করে, সেটা হচ্ছে ওই সম্রাটবাবু, যে কিনা ঝিনুকের জন্য সম্বন্ধ নিয়ে বাড়িতে এসেছিল।
আর এটা শোনার পরে ঠাম্মি থেকে শুরু করে সবাই খুব খুশি হয়ে যায়, সাথে ঝিনুকও। কমলা তখন বলে, হ্যাঁ আমরা ওনার অফিসে গিয়েছিলাম, কত বড় অফিস, কত বড় মনের মানুষ উনি, মানুষকে খুবই সাহায্য করেন। এরপরেই ঠাম্মি বলে, আমি বলেছিলাম না ছেলেটা ভালো, ছেলেটা খারাপ নয়, তবে আর দেরি কিসের, ঝটপট করে বিয়ের সম্বন্ধটা পাকা করে ফেলো। কমলা তখন এখনও সিওরিটি দিতে পারছে না। শ্রীনিবাস বলে, আমি শুধু এটুকুই চাই আমার মেয়েটা যেন ভালো থাকে। সম্পত্তি প্রতিপত্তি টাকা পয়সা দেখে তো আর বিয়ে হয় না, বিয়ে হয় দুটো মনের মিলনে। আর আমি যদি চাই যে আমার মেয়ে ভালো থাকুক। এর মাঝখানে সমর তার স্ত্রীর সাথে কথা বলতে থাকে যে এই লোকটার সাথে বিয়ে হলে আমাদেরও কপাল কিছুটা খুলে যাবে। আর অন্যদিকে প্রীতি ভাবে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গেলে আমাদের পরিবারের জন্যই ভালো। এর মাঝখানে কমলার মনটা খারাপ। শ্রীনিবাস বলে, কি হয়েছে বলো তো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে খুবই চিন্তায় আছো, কিন্তু হয়েছেটা কি? কমলা বলে, আসলে আমার ঝিনুক তো একান্নবর্তী পরিবারে বড় হয়েছে, মানুষ হয়েছে, আর ওই ছেলেটা তো একা। আমার ছেলেটার সম্পর্কে কোনো ডাউট নেই ঠিকই, কিন্তু আমার মেয়ের সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে যে আমার মেয়ে ওখানে থাকতে পারবে না। যেহেতু ও এত বড় পরিবারের মধ্যে মানুষ হয়েছে, একা পরিবারে গিয়ে থাকা যায়? তখনই কমলার কথা শুনে শ্রীনিবাস বলে, তুমি কি বলো তো, তুমি কি এখনও সেই ঝিনুককে ছোট্ট ঝিনুকটাই ভেবেছো? ও এখন অনেক বড় হয়ে গেছে, অনেক দায়িত্ব নিতে শিখে গেছে, তাই কোনোভাবেই আর ওকে ছোটটি বলা যায় না। তুমি একটা কথা মনে রেখো যে আমাদের ঝিনুক কিন্তু অনেক বুঝদার মেয়ে আছে, ভালো থাকলে এর থেকে ভালো আর কী বা হতে পারে, তাই না? এর মাঝখানেই মনে মনে একটা কথাই ভাবছিল ঝিনুক, সে এই বিয়েটা করতে চায় না, এখনও তার সময় লাগবে। রাতের বেলায় স্বপ্ন দেখতে থাকে পল্লবী যে মিঠি না খেতে পেয়ে কান্নাকাটি করছে মাম্মার কাছে যাবে বলে। স্বপ্নটা দেখার পরেই ভয়ে কেঁপে উঠেছে পল্লবী। ঝিনুক এসে বলে, কী হলো রে দিদি? পল্লবী বলে, মিঠি ঠিকঠাক খাবার খাচ্ছে তো, ওর যত্ন আত্তি হচ্ছে তো, ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। তখনই ঝিনুক বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এদিকে পল্লবীকে ঝিনুক বলে, দিদি আমি এই সম্বন্ধটা বুঝতে পারছি না কি করব, আমার এখন একটু সময় লাগবে। পল্লবী বলে, তুই চিন্তা করিস না, বাবা মা তোকে সেই সময়টা দেবে। তুই আমাদের বাবা মাকে চিনিস না, তারা কতটা ভালো মানুষ। এদিকে কমলার মনের মধ্যেও সন্দেহ একেবারে জেঁকে বসেছে, কি করে সেই সন্দেহ সরিয়ে দেবে সেটাই বুঝে উঠতে পারছিল না।